আসসালামু আলাইকুম। আমি যে ঘটনাটি এখন বলতে যাচ্ছি, সেই ঘটনাটি হলো একটি পুকুর কেন্দ্রিক। কিন্তু পুকুরটি যেখানে অবস্থিত, কোনো একটা কারণে সেই জায়গাটার নাম আমাকে গোপন রাখতে হচ্ছে। পুকুরটি নিয়ে ঘটনা, সেই পুকুরটির পাশে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে সচরাচর কোনো মানুষ যেত না। ভূত প্রেত এই ভয় না, সাপ বিচ্ছু এ ধরনের প্রাণীর ভয়ে কেউ যেত না। তো ওই পুকুরটির চারিপাশে অনেক খেজুর গাছ ছিল। সেখানকার একজন লোক ছিল, সে প্রতি শীতে সেই খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করত। কিন্তু সেই লোকটি ছিল খুবই দরিদ্র। আমরা তাকে রহিম ভাই বলে সম্বোধন করি। তো সেই রহিম ভাইয়ের থাকার মতো কোনো জায়গা ছিল না, ঘর ছিল না। আর পুকুরটি যেখানে অবস্থিত, ওই পুকুরটির আশেপাশে নিয়ে অনেক জমি জমার মালিক যেই লোক ছিল, তো রহিম ভাই সেই লোকের কাছে গিয়ে একটু থাকার জন্য জায়গা চায়, আমি আমার পরিবার নিয়ে থাক। তো ওই জায়গার মালিকও রহিম ভাইকে থাকার জন্য জায়গা দিয়ে দেয়, যে হ্যাঁ তুমি থাকতে পারো, কোনো সমস্যা নেই। এতে রহিম ভাই অনেক খুশি হয়ে যায়। মূলত ওই পুকুরের মালিক তাকে এইভাবে থাকতে দেয়, পুকুরের মধ্যে মাছ আছে, যেহেতু মাছ চুরি হয়ে যায়, লোকটা থাকলে হয়তো মাছ পাহারা দিয়ে রাখতে পারবে, আমাদের জন্য ভালো। তো এটা ভেবে রহিম ভাইকে থাকার জায়গা দিয়ে দেয়। তো রহিম ভাই কি করলো, সেই জঙ্গলের পাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ঘর করলো, ঘর বলতে একটা ছাপড়ার মতো করলো। তিনি থাকার শুরু করেনি, থাকার প্রস্তুতি নিচ্ছে আর কি। তো ওখানে যখন করিডোরটা রেডি হয়, তো ওই জায়গার যে মালিক, তার অনেকগুলো ছেলে ছিল। তার ছেলেরা একদিন চিন্তা করলো যে ওখানে যেহেতু ঘর রেডি হয়ে গেছে, তাহলে আমরা এখানে একটা পিকনিকের ব্যবস্থা করি, রাতের বেলা তারা বনভোজন করবে, এরকম একটা বিষয় আর কি। তো অনেক রাত পর্যন্ত তারা আড্ডা টাড্ডা দিবে, এরকম একটা প্ল্যান করেছে তারা। যাই হোক, সেই অনুযায়ী একদিন তারা চলে আসলো, রান্না বান্না করলো, অনেক রাত পর্যন্ত থাকলো। তো যখন রাত 3টা 3:30 বেজে যায়, তো তারা কি করলো, তাদের নিজেদের বাড়িতে চলে যায়। যেহেতু তাদের বাসা অনেক কাছাকাছি ছিল, এই জন্য তারা তাদের বাসায় চলে যায়। তো তাদের মধ্যে এক ভাই কি করলো, ফজর আজান দিয়ে দেবে, তো উনি ভাবলাম যে তাহলে আমি ফজর নামাজটা পড়ে তারপর বাসায় যাই। তো উনি ফজরের নামাজ শেষ করে মনে মনে ভাবলো যে যেহেতু পিকনিক করছি, তো ওইখানটা এখন আর একটু ঘুরে গিয়ে দেখে আসে কেউ আছে কিনা। ওখানে তো কেউ ছিলই না। তারপর উনি ভাবলো যে যেহেতু কেউ নেই, তো রুমের মধ্যে গিয়ে দেখি যে রুমের মধ্যে কেউ আছে কিনা। তো উনি রুমের মধ্যে ঢুকলেন, তো রুমটা ছিল 2 রুমের, কুড়িঘরটা ছিল 2 রুমের। তো উনি এক রুমের মধ্যে ঢুকে দেখলো যে না, কেউ নেই। তো এর মধ্যে তিনি বের হয়ে যাবে, তিনি যখন পাশের রুমে দেখতে গেলেন, আর যেটা তিনি দেখলেন, সে দেখে সেটা হতভম্ব হয়ে গেলেন। সে দেখল তার খুবই কাছের একজন আত্মীয় সেই ঘরে সুইসাইড করেছেন, গলায় রশি দিয়ে। তারপর যাই হোক, সেই লোকটাকে সেখান থেকে আনা হলো, দাফন কাফন করে কবর দিল। তারপর প্রথম কয়েকদিন খুব স্বাভাবিক ছিল। তারপর কিছুদিন পর থেকেই সমস্যা শুরু হয় সেই পুকুরটাকে নিয়ে। ওই পুকুরটাতে কয়েকদিন পর 4-5 জন লোক গোসল করতে আসে। ওই 4-5 জন যখন গোসল করছিল, হঠাৎ করে একজনের মনে হয় যে তার পায়ের মধ্যে কেউ কিছু পেঁচিয়ে টানছে। তাই সেই লোক কি করলো, হাত দিয়ে ধরে দেখতে চাইলো যে পায়ের মধ্যে এটা কি আটকে আছে। তো সে ধরে বুঝতে পারলো যে সেটা একটা কোনো একটা শিকড়ের মতো। তো সে যখন দেখার জন্য পানির নিচে ডুব দিল, সে দেখলো যে তার পায়ের মধ্যে স্টিলের শিকড় পেঁচিয়ে আছে, আর সেই শিকড়ের মাথাটা পুকুরের গভীরে চলে গেছে। আর হঠাৎ করে সেই লোকটা হ্যাঁচকা টান অনুভব করে, আর তখনই সেই লোকটা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয় যে আমার পায়ে শিকল আটকিয়েছে, আমার পায়ে শিকল আটকিয়েছে, কেউ আমাকে ধরো। তার পাশের লোকজন কেউ তার কথা বিশ্বাসই করছিল না যে এখানে শিকল আসবে কোত্থেকে। হঠাৎ করে দেখলো সবার সামনে সেই লোকটা তলিয়ে গেল, তখন সবার বিশ্বাস হলো। তারপর সেই লোকগুলো সবাই ঝাঁপিয়ে পড়লো, ডুব দিয়ে সেই লোকটাকে ধরে টেনে উঠিয়ে নিয়ে আসলো। আর যখন তাকে পুকুরের পাড়ে নিয়ে আসলো, দেখলো যে তার পা ছুলে গেছে, ছিঁড়ে গেছে, সেখান দিয়ে রক্ত পড়ছে। তারপর থেকে সেই পুকুরে যেই গোসল করতে যেত, অধিকাংশ মানুষের সাথে এই ঘটনাটাই ঘটত, পায়ের মধ্যে শিকল পেঁচিয়ে যেত। এরপর এই বিষয়টা নিয়ে ওই এলাকার মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে। তারপর দেখা যেত সেই পুকুরে অনেকেই গোসল করতে নামতো না, বা কোনো কাজেও যেত না। হঠাৎ একদিন এক লোক সেখানে গোসল করতে যায়। তো ওই লোকটাও সেই পুকুর সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো সে যখন গোসল করছিল, তার সাথেও কিছু লোক ছিল, তারা পুকুরের পাড়েই ছিল। তারপর লোকটা যখন গোসল করার জন্য পানির মধ্যে ডুব দেয়, অনেক সময় পার হয়ে যায় কিন্তু সে ওঠে না। তো তার পাশের লোকজন বলে কি ব্যাপার, সে কখন ডুব দিল এখন পর্যন্ত উঠতেছে না। কিন্তু দেখা যায় যখন 3-4 মিনিট পার হয়ে গেছে তারপরও উঠছে না, তখনই তাদের মধ্যে ভয় চলে আসে।
তো এমন করে যখন তারা হতাশ হয়ে গেল, তখন হঠাৎ করে দেখলো যে পুকুরের ওই পারে সে মানে তার লাশ। তারপর তারা দেখলো যে পুকুরের ওই পারে তার লাশ ভেসে। তারপর তারা দেখলো যে তার ওই লোকটা তারপর তারা দেখলো যে পুকুরের ওই পারে তার লাশ ভেসে উঠেছে। তারপর যখন তার ডেড বডি উদ্ধার করা হয়, দেখে যে সেই শিকলের দাগ তার পায়ে পেঁচানো আছে। তারপর থেকে সেই পুকুরটা নিষিদ্ধ হিসেবে ঘোষণা করে দেয়। আর কেউ সেই পুকুরে যায় না, আর কেউ সেই পুকুরে গোসল করতে বা কোনো কাজের জন্য ব্যবহার করতেও চায় না। এখন পর্যন্ত সেই পুকুর সেভাবেই আছে। তো আমি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা যে আপুর সাথে ঘটে, তার হাজবেন্ড দেশের বাইরে থাকে, তিনি তার শ্বশুর শাশুড়ির সাথে থাকে। একদিন তিনি তার রুমে শুয়ে আছেন। একদিন তিনি তার রুমে শুয়েছিলেন। তো হঠাৎ করে সেই আপু ঘুমটা ভেঙে যায়। তার মনে হয় যে তার খাটটা কেউ দোলাচ্ছে। এক কথায় দোলনা যেরকম ভাবে দোলে, ঠিক তেমনি তার খাটটা দুলছে। তো সেই আপুটা ভাবলো হয়তো হঠাৎ ঘুম ভেঙে গেছে, এই জন্য আমার মাথা ঘোরাচ্ছে। কিন্তু খানিকক্ষণের মধ্যেই তার নাকের মধ্যে একটা তীব্র পচা গন্ধ ভেসে আসে। আর তিনি দেখে যে তার খাটের কোণার মধ্যে একটা মহিলা বসে আছে, আর সেই মহিলাটার কোলে একটা মরা পচা বাচ্চা। আর সেই বাচ্চাটা থেকে এই পচা তীব্র গন্ধটা আসছে। আর সেই বাচ্চাটার শরীর থেকে রক্ত পড়ে পুরো বিছানাটা ভিজে গেছে। আর হঠাৎ করে সেই মহিলাটা আপুর মুখের সামনে চলে আসে। তারপর সেই মহিলাটা আপুকে বলল, তোকে যে ক্ষতি করতে চায় সে কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে আপু ভয়ে চিৎকার দিয়ে উঠল। তারপর ওই মহিলাটা সেই বাচ্চাটাকে নিয়ে জানালা দিয়ে ভ্যানিশ হয়ে চলে গেল। আর সেই চিৎকার শুনে পাশের রুম থেকে তার শ্বশুর আর শাশুড়ি চলে আসলো। তারপর এসে বলছে যে কি হয়েছে বৌমা, তোমার কি হলো? তারপর আপুটা বলল, না কিছু হয়নি, মানে আমি ঘুমিয়েছিলাম তো একটা দুঃস্বপ্ন দেখেছি। তার কাছ থেকে এই কথা শুনে তার শ্বশুর শাশুড়ি আবার তাদের রুমে চলে যায়। তারপর আপু বসে বসে ভাবতে থাকে যে আমার সাথে এটা কি হলো, এরকমটা তো আগে আর কখনো হয়নি। তারপর যাই হোক, কয়েকদিন সব ঠিকঠাক থাকে। আর এর কিছুদিন পর তার হাজবেন্ড দেশে ফিরে আসে। তারপর তার হাজবেন্ড আসার পর তিনি কি করে, তার বাসাটা চেঞ্জ করে মানে উপরে চলে যায়। তাদের বাসাটা ছিল 4 তলায়, তারা 6 তলায় চলে যায়। এর মধ্যে একদিন হয় কি, তার হাজবেন্ড রাত জেগে কাজ করছিল। তো আপুটা বলল যে আচ্ছা তাহলে তুমি কাজ করো, আমি ঘুমাচ্ছি। তার হাজবেন্ডকে এটা বলে সে ঘুমোতে চলে গেল। তো সে শুয়ে আছে, তন্দ্রার মতো চলে আসলো। আপুটা সে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় তাদের দরজার দিকে তাকিয়ে দেখলো যে মানে দরজার ওপারে কয়েকজন লোক অনেকটা মানে এমন হয়ে আছে, জম্বিদের সামনে খাবার রাখলে তারা দূর থেকে দেখে যে এরকম পাগল হয়ে যায়, ঠিক ওইরকম ভাবে কিছু লোক মানে বাহির থেকে ভেতরে ঢোকার জন্য ওরকম অস্থির হয়ে মানে একে অন্যের উপর উঠে কার আগে কে আসবে এরকম প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। মনে হয় যেন তারা খুবই ক্ষুধার্ত, ভিতরে ঢুকে যা পাবে খাবলে চিড়ে খেয়ে ফেলবে। তারপর তিনি দেখলো যে কেউ একজন এসে দরজাটাকে চেপে ধরে রেখেছে যাতে ওরা ভিতরে না ঢুকতে পারে। আর আপুটা যখন ভালো করে তাকিয়ে দেখলো যে যে দরজাটা ধরে রেখেছে সে আর কেউ না, আপুটা নিজেই। তখন আপুটা এই দৃশ্য দেখে ভয় আয়াতুল কুরসি পড়তে শুরু করে দেয়। এর মধ্যে ওনার হাজবেন্ড আপুটার এই অবস্থা দেখে ওনার কাছে এসে ওনাকে ধরে বলে, এই তোমার কি হয়েছে? তারপর আপুটা উঠে বলল, না আমার তেমন কিছু হয়নি, আমি এরকম কিছু দেখলাম। তো ওনার হাজবেন্ড ওনার কাছ থেকে এসব শুনে বলেছে হয়তো তুমি স্বপ্ন দেখেছো, শুয়ে থাকো। তারপর যখন আপুটা ঘুমিয়ে পড়ে আবার সে আগের দৃশ্যটাই দেখতে থাকে। কেউ ঢোকার জন্য অনেক ধস্তাধস্তি করছে আর আপুটা সেই দরজাটাকে ঠেলে ধরে আছে। তারপর সেই দরজাটাকে ঠেলে দৌড়ে এসে আপুর গলা চেপে ধরল সেই জিনিসটা। আপুটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আপু ধস্তাধস্তি করতে শুরু করে দিয়েছে। এর মধ্যে তার হাজবেন্ড দৌড়ে চলে আসছে। ওনার হাজবেন্ড যখন ওনাকে ধরে ওনার হুঁশে আনলো তখন দেখলো যে আপুটা কোনো কথাই বলতে পারছে না, মানে ভয়ে ওনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তারপর তার হাজবেন্ড দোয়াদুর করে তাকে ফু দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর কিছুক্ষণ পরে ফজরের আজান দিয়ে দেয়। আপুটা ওঠে ব্রাশ করার জন্য। যখন ওয়াশরুমে যায় তিনি ব্রাশ করতে করতে আয়নার দিকে হঠাৎ তাকিয়ে দেখে তার গলার মধ্যে 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে, সেই জায়গাটা লাল হয়ে আছে। তো তিনি এটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়িরা বলে হয়তো তুমি ঘুমের মধ্যে তোমার নিজের গলা নিজেই চেপে ধরেছিলে, এই জন্যই সেটা দাগ পড়ে আছে। তো তার শ্বশুর শাশুড়ি এটা বলার পর
আপু আর এটা নিয়ে কোনো কথা বাড়ায়নি। এরপর সেই গলার দাগটা অনেক দিন রয়ে গেছে। শেষের দিকে সেই দাগটা আস্তে আস্তে কালো হতে থাকে। তারপর এই অবস্থা দেখে আপুটা তার মা বাবাকে জানায়। তার বাবা আমাকে জানান 3 দিন পর আপু চেয়ে দেখে তার গলার মধ্যে দাগটা একেবারেই নেই। তা হঠাৎ করে নিমিষ হয়ে গেল। তারপর তিনি তার বাবাকে ফোন দেয়, কিন্তু তার বাবাকে ফোনে পায় না। হঠাৎ কিছুক্ষণ পর তার ফুফি তাকে ফোন করে। তার ফুফি তাকে নিজে থেকেই বলল, কি ব্যাপার, তোর গলার দাগটা কি গেছে? আপুটা এই কথা শুনে অবাক হয়ে গেল যে এটা তুমি কি করে জানলে? ভাই বললো যে তোর এরকম এরকম সমস্যা, তোর গলাতে দাগ পড়ে গেছে। তারপর আমি ভাইয়াকে একটা অ্যাড্রেস দিই যে আমাদের পাশের এলাকায় একটা ইমাম আছে, আপনি সেই ইমামের কাছে যান। তারপর সেই ইমাম সাহেব দোয়া কালাম পড়ে তার মতো তিনি একটা রিচুয়াল করে, আর সেটার মাধ্যমেই তোর দাগটা চলে যায়। তারপর তিনি তার ফুফুকে পুরো ডিটেলস বলে যে এই আমার সাথে এতদিন ঘটেছে। এর কিছুদিন পরই তিনি কনসেপ্ট করে। উনি যখন কনসেপ্ট করেন তার 10 দিনের মাথায় একদিন সেই সন্ধ্যের সময় ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যে সে দেখে যে সেই মহিলা আর সেই বাচ্চা তার সামনে কোলে বসে আছে। তো যখনই তিনি ঘুমাতে যায় তখনই এই স্বপ্ন দেখে। তো তিনি কোনোভাবেই ঘুমাতে পারে না। তো সেটা তিনি সহ্য করতে না পেরে তার বাবাকে আবার জানান। তারপর তার বাবা সেই হুজুরের কাছে আবার যায়। যাওয়ার পর সেই হুজুর তার কাছ থেকে সময় নিল যে আমাকে একটু সময় দিন, আমি আপনাকে পরে জানাচ্ছি। হুজুর কয়েকদিন পর তার বাবাকে ফোন করে বলে যে আপনার মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তার সাথে তাকে 25টা জিন চালান দেওয়া হয়েছে। মূলত ব্ল্যাক ম্যাজিকটা করে তাদেরই এলাকার একটা ছেলে। সেই ছেলেটাতে ওই আপুটাকে অনেক ভালোবাসতো। আর যখন আপুটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, ছেলেটা সহ্য করতে পারেনি, তাই আপুকে ব্ল্যাক ম্যাজিক করে যেন আপু শান্তিতে না থাকতে পারে। আর সেই জিনগুলি আপুকে প্রতিনিয়ত ভয় দেখাতে থাকে। তারপর সেই হুজুরের মাধ্যমে আপুর ট্রিটমেন্ট করানো হয়। এখনো সেই ট্রিটমেন্ট চলছে। আর আপুর সাথেও সেই ঘটনাগুলো এখন খুব কম ঘটছে। আপু যে ভয়ানক জিনিসগুলো আগে দেখতো সেগুলো এখন আর দেখে না, কিন্তু এখন তিনি বিভিন্ন শব্দ শুনতে পায়। রাতের বেলা মনে হয় যেন তার ছাদের উপর টবগুলো কেউ টানছে। এক একটা টব এত বড় যে 3-4 জন মিলে নড়ানো সম্ভব না, কিন্তু সেগুলো এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায় এমন শব্দ হয়। আবার মাঝে মাঝে শুনে যে তার ওয়াশরুমে কল দিয়ে পানি পড়ছে, কিন্তু আপনি যখন যায় গিয়ে দেখে না ওয়াশরুম বন্ধ, আর এক ফোঁটা পানিও ফ্লোরে নেই, ফ্লোর পুরো শুকনো। এই ঝামেলা দিয়ে এখন আপুর দিন কাটাচ্ছে। আর এটাই ছিল ঘটনা।